হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 সায়েন্স। আমি তোমাদের হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনসের উপরে এর আগে 4টে ক্লাস নিয়েছি। আজকে তোমাদের যে বিষয়টার উপরে ওই অধ্যায়ে ক্লাস নিতে যাচ্ছি সেটি হলো, তোমাদের বোর্ডে লেখা হয়ে গেছে অলরেডি এখানে, ডিহাইড্রোহ্যালোজিনেশন। ডিহাইড্রোহ্যালোজিনেশন, ডি মিনস হচ্ছে এখানে, ডি মিনস হচ্ছে বিয়োগ, মানে বিচ্ছিন্ন হওয়া, বিয়োগ। কী কী বিয়োগ হবে? হাইড্রোজেন 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 বিযুক্ত হবে, আর বিযুক্ত হবে তার সঙ্গে হ্যালোজেন, হ্যালোজেন এগুলো বিযুক্ত হবে। একটা উদাহরণ সাহায্যে তোমাদের একটা বিক্রিয়া দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এক্সাম্পল, উদাহরণ 1 নম্বরে একটা এক্সাম্পল দিচ্ছি, CH3CH2Br, মানে এটার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। এটাকে যদি আমি KOH, অ্যালকোহলীয় KOH, এলসি অ্যালকোহলীয় KOH, এটা দিয়ে যদি তাপ দিই, তাহলে এই ব্রোমাইড বা হ্যালাইড থেকে আমরা একই কার্বন পরমাণু বিশিষ্ট, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট পরমাণু বিশিষ্ট একটা অ্যালকিন শ্রেণীর যৌগ, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন পাওয়া যায়। আর KBr উৎপন্ন হয় পটাশিয়াম ব্রোমাইড প্লাস জল। এই বিক্রিয়াটা যদি আমরা মেকানিজমের সাহায্যে দেখি যে কীভাবে ঘটছে, তাহলে আমরা বুঝতে পারব যে ডিহাইড্রোহ্যালোজিনেশনটা কীভাবে ঘটে। আরেকবার বলছি, ইথাইল ব্রোমাইড, তার সঙ্গে অ্যালকোহলীয় KOH দেওয়া হয়েছে, তার সঙ্গে তাতে তাপ দিচ্ছি আমরা। দিলে এই ব্রোমাইড লবণ বা ব্রোমাইড যৌগ, এখান থেকে ইথাইল ব্রোমাইড, এখান থেকে আমরা একই কার্বন পরমাণু বিশিষ্ট, অর্থাৎ এখানে 2 কার্বন আছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন পাওয়া যাবে, তার সঙ্গে পটাশিয়াম ব্রোমাইড লবণ এবং জল উৎপন্ন হবে। তো এটাকে ডিহাইড্রোহ্যালোজিনেশন কেন বলা হচ্ছে? আমরা বলেছি যে হাইড্রোজেনও বিযুক্ত হবে আর হ্যালোজেনও বিযুক্ত হবে। তো বিয়োগটা কিভাবে ঘটে এবং এটার অন্য কোনো নাম আছে কিনা সেটা আমি তোমাদের মেকানিজমের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। এটা যে মেকানিজমের মধ্য দিয়ে হয় সেটা হচ্ছে E2 মেকানিজম। তোমরা ক্লাস 11-এ যেখানে অর্গানিক কেমিস্ট্রির ফান্ডামেন্টাল ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে প্রথম চ্যাপ্টারে, অর্থাৎ কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি রেডিক্যালস, হাইপার কনজুগেশন, এইসব বিষয়গুলো, তারপরে রিঅ্যাকশন মেকানিজম SN1 SN2 E1 E2 E1 CD, সেই জায়গায় E2 মেকানিজম আছে। তোমরা পারলে একটু দেখে নেবে সেই জায়গাটা। আমি বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে CH, এখানে আমরা CH, এটাকে বলি H, এটা হচ্ছে Br, এটা ব্রোমিন। এখানে 2টো কার্বন আছে। এই 2টো কার্বনের, দেখো একটা কার্বনের সঙ্গে ব্রোমিন যুক্ত আছে আর তার পাশে একটা কার্বন আছে যার সঙ্গে হাইড্রোজেন এর 3টে পরমাণু যুক্ত আছে। তাহলে এখন এই ব্রোমিনটা হচ্ছে এখানে, এই ব্রোমিনটাকে বলা হয় লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ, LEAVING, লিভিং গ্রুপ, এটাকে বলা হয় লিভিং গ্রুপ। এটা আমরা যদি বানান করে বাংলায় লিখি তাহলে এটা হচ্ছে লিভিং গ্রুপ। এই লিভিং গ্রুপ হচ্ছে এখান থেকে বেরিয়ে যায় এবং যে কার্বনটার সঙ্গে লিভিং গ্রুপ যুক্ত থাকে তাকে বলা হচ্ছে আলফা কার্বন। আর আলফা কার্বনের পাশের কার্বনটাকে বলা হয় বিটা কার্বন। বিটা কার্বন, তাহলে আলফা কার্বন বলতে আমরা বুঝলাম যে এটাকে আলফা কার্বন বলে, যেটার সঙ্গে ওই হ্যালাইড যুক্ত থাকবে, কোনো ব্রোমিন যুক্ত থাকতে পারে, আয়োডিন যুক্ত থাকতে পারে বা ক্লোরিন যুক্ত থাকতে পারে। এবং যেটার সঙ্গে এই লিভিং গ্রুপ বা হ্যালোজেন পরমাণুটা যুক্ত থাকবে তাকে বলা হবে আলফা কার্বন। আর আলফা কার্বনের অ্যাডজাসেন্ট, মানে একবারে পাশের যে কার্বন, সেটা একটাও হতে পারে, দুটোও হতে পারে, বাম দিক ডান দিক দুদিকে থাকতে পারে, সেটা পরের আলোচনাতে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে এটা হচ্ছে এর অ্যাডজাসেন্ট, মানে এর পাশেই আছে, এর সঙ্গে বন্ডিংয়ে যুক্ত আছে, সিসি বন্ডিংয়ে, অর্থাৎ একটা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে, একে বলা হচ্ছে বিটা কার্বন। এবং বিটা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত আছে সেটাকে বলা হচ্ছে বিটা হাইড্রোজেন। তাহলে এখানে বিটা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 1 2 3টা। আর মেকানিজমটা
বলার আগে এটাকে আমি তোমাদের ভেঙে বোঝালাম। এবারে ধরো এখানে এই সি এইচ 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 আছে, তার সঙ্গে সি বিআর আছে, এখানে একটা দুটো এইচ আছে, হাইড্রোজেন আছে। তাহলে আলফা হাইড্রোজেন থেকে কি হবে, এখান থেকে যে কে ওইচ, তার আগে একটা বলি কে ওইচ, এটা আয়নিত হবে হয়ে কে প্লাস প্লাস ওইচ মাইনাস আয়ন উৎপন্ন করবে। এটা হচ্ছে ওইচ মাইনাসটা হচ্ছে এখানে নেগেটিভ তড়িৎবস্ত আয়ন। তাহলে এখন ব্রোমিন এখান থেকে লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে গেলে কি হবে, সাইমালটেনিয়াসলি ব্যাক সাইড থেকে ওই বিটা কার্বনে, আলফা কার্বন থেকে যেমন ব্রোমিন বেরিয়ে যাবে, বিটা কার্বনের যে হাইড্রোজেনগুলো আছে সেই হাইড্রোজেনের যে কোনো একটাকে এখানে ওইচ মাইনাস এসে তার সঙ্গে রাখবে। তার আগে কি হবে, এই যে সিএইচ বন্ধনটা এটা ভেঙে গিয়ে এখানে সিসি যে বন্ধন আছে সেখানে একটা ডবল বন্ড তৈরি করবে। অর্থাৎ আরেকবার বলছি, ঘটনাগুলো একই সাথে ঘটছে। যেমন ব্রোমিন লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে এখানে এইচ কি হবে, এখানে যে কোনো একটা বিটা হাইড্রোজেন সিএইচ বন্ধন যেটা আছে ভেঙে গিয়ে সিসি ডবল বন্ড তৈরি করবে, এবং যে সিএইচ বন্ধনটা ভাঙবে সেই সিএইচ বন্ধনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন ওইচ মাইনাস আয়নের সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে যৌগটা কি উৎপন্ন হবে, এখানে সি ছিল একটা, এইচ ওইচ এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, তার আছে দুটো হাইড্রোজেন, এখানে একটা বন্ধন ছিল হলো দুটো বন্ধন, এখানে সি একটা এইচ আর একটা এইচ বিআর বেরিয়ে গেছে। এই বিআর ওই কে প্লাসের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ কে প্লাস বিআর মাইনাস, কারণ এটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেছে বন্ডিং ইলেকট্রন, আর ওইচ এইচ এর সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করেছে জল। এই হচ্ছে যে এখানকার মেকানিজম। এটাকে এই যে ডিহাইড্রো হ্যালোজিনেশন, এখানে হ্যালোজেনও বিয়োগ হয়েছে যৌগটা থেকে, এটার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। তাহলে ইথাইল ব্রোমাইড থেকে ব্রোমিনও বেরিয়ে গেছে, আর তার সাথে সাথে যে কার্বন থেকে ব্রোমিন বেরিয়েছে তার অ্যাডজাসেন্ট কার্বন মানে বিটা কার্বন থেকে সেখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে, সেই জন্য এটাকে বলা হয় ডিহাইড্রো হ্যালোজিনেশন। এবং এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয়, যেহেতু আলফা বিটা পজিশন থেকে বেরোচ্ছে, আলফা পজিশন থেকে ব্রোমিন এবং বিটা পজিশন থেকে হাইড্রোজেন, তাই এটাকে বলা হয় আলফা বিটা এলিমিনেশন। যেহেতু এটা ইটু মেকানিজম, এলিমিনেশন রিঅ্যাকশন বলা হয় এটাকে, এলিমিনেশন রিঅ্যাকশনও বলা হয়, আলফা বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। এটা আরেকটা নাম আছে, এটা যদি আমি এক নাম দিই, কার্বনটাকে এটা আমরা দুই নাম দিই, তাহলে এটাকে 1,2 এলিমিনেশন রিঅ্যাকশনও বলা হয়, এলিমিনেশন রিঅ্যাকশনও বলা হয়। এই হচ্ছে যেটা বললাম যে ডিহাইড্রো হ্যালোজিনেশন। এবারে তোমাদের এমন একটা ডিহাইড্রো হ্যালোজিনেশন বা আলফা বিটা এলিমিনেশন বিক্রিয়া দেখাবো যেখানে প্রোডাক্ট দুটো ভিন্ন ভিন্ন হতে পারে। সেটা কি ক্ষেত্রে, কেমন ক্ষেত্রে হবে, কেন হবে, সেটা আমি তোমাদের বলছি। যেখানে যেটা দেখলাম আমরা CH3CH2Br, এটা অ্যালকোহলীয় KOH দিয়ে তাপ দিলাম, দিতে উৎপন্ন হলো CH2 ডবল বন্ড CH2 ইথিলিন প্লাস KBr পটাশিয়াম ব্রোমাইড প্লাস জল। আগের যে রিঅ্যাকশনটা আমি ব্যাখ্যা করলাম, তাহলে এখানে এই যে CH3CH2Br, এই যে চেনটা আছে দুটো কার্বনের যে চেন, এর প্রান্তীয় মানে খোলা মুখ যেটা, তার প্রান্তীয় কার্বনের সঙ্গে ব্রোমাইড অর্থাৎ হ্যালোজেন পরমাণুটা ছিল। যদি এরকম কেস হয় যে হ্যালোজেন পরমাণুটা, সেটা হতে পারে ফ্লুরিন ছাড়া, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন এগুলো হতে পারে, এগুলো যদি প্রান্তীয় কার্বনে যুক্ত থাকে তাহলে এক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, আর যদি প্রান্তীয় কার্বনে যুক্ত না থাকে তাহলে এক ধরনের প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকে, মানে আরেক ধরনের বিক্রিয়া ঘটার সম্ভাবনা থাকে। তাহলে আরেকবার বলছি যে আমাদের ডিহাইড্রো হ্যালোজিনেশন সম্ভাবনা হচ্ছে দুটো। এক নম্বর সম্ভাবনা হচ্ছে যদি লিভিং গ্রুপ হিসাবে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে হ্যালাইডে যে হ্যালোজেন পরমাণু সেটা হতে পারে আই হতে পারে, বিআর হতে পারে, আয়োডিন হতে পারে, ব্রোমিন হতে পারে, ক্লোরিন হতে পারে, যুক্ত থাকে তা যদি প্রান্তীয় কার্বনে যুক্ত হয়, প্রান্তীয় কার্বনে থাকে, সি পরমাণুতে থাকে,
এটা এক ধরনের বিক্রিয়া হবে। আর যদি এই যে কথাগুলো বললাম, যদি লিভিং গ্রুপ হিসাবে অ্যালকিল হ্যালাইডে মানে ওই একই যে হ্যালোজেন পরমাণু ব্র্যাকেটে আই মানে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন যুক্ত থাকে তা যদি প্রান্তীয় কার্বন পরমাণু ছাড়া অন্য কোনো সি পরমাণুতে যুক্ত থাকে। দু ধরনের বিক্রিয়া ঘটার সম্ভাবনা থাকছে, দু ধরনের। যদিও ইটু মেকানিজের মধ্য দিয়ে দুটোই হবে, কিন্তু প্রোডাক্ট আলাদা আলাদা হতে পারে। লিভিং গ্রুপ হিসাবে যে অ্যালকিল হ্যালাইডে যে হ্যালোজেন পরমাণু যুক্ত থাকবে তা যদি প্রান্তীয় কার্বনের সঙ্গে যুক্ত থাকে, একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। যেমন ধরো, একটা উদাহরণ অলরেডি তোমাদের বলে দিয়েছি, যেমন হচ্ছে CH3CH2 Br অ্যালকোহলীয় KOH, এটা তাপ দিয়েছি, সেক্ষেত্রে উৎপন্ন হয়েছে CH2 ডবল বন্ড CH2 প্লাস KBr প্লাস H2O। এটা প্রান্তীয় কার্বনে ছিল, এক প্রান্তে যে কার্বন আছে তার সাথে যুক্ত আছে। এখন যদি 2 নম্বর উদাহরণটা দিলে আরো পরিষ্কার তোমাদের হয়ে যাবে। ধরো CH3CH2CH2Cl, এতে যদি অ্যালকোহলীয় KOH দেওয়া যায় তাহলে এখানে প্রোডাক্টটা কি হবে। এখন এখানে আরেকটা বিষয় এখানে হচ্ছে যে প্রান্তীয় কার্বন থেকে যুক্ত হলে কি হবে, যেমন ধরো CH3CH2CH2, এটাকে যদি আমি এরকম ভেঙে লিখি, এভাবে লিখি, যদি এটাকে এরকম ভাবে লিখি, এটা হচ্ছে H, এখানে একটা H2, একটা 1 2 3, এই 3 নম্বরটা আমি একটু ভেঙে লিখলাম। তারপরে CH2, এখানে Cl, তাহলে KOH অলরেডি আয়নিত হয়ে যাবে, হয়ে যে K প্লাস প্লাস OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। তাহলে এখানে Cl হচ্ছে লিভিং গ্রুপ হবে, এটা হচ্ছে আলফা কার্বন, যে কার্বনের সঙ্গে লিভিং গ্রুপ যুক্ত আছে। আর তার অ্যাডজাসেন্ট অর্থাৎ তার লাগোয়া যে কার্বন আছে তার সঙ্গে যে হাইড্রোজেন আছে সেটা হচ্ছে বিটা হাইড্রোজেন, সেখানে দুটো আছে, আমি একটাকে রেখেছি এখানে। OH মাইনাসের সঙ্গে এখানে মাইনাস, আর H প্লাস কি করবে, এই বিটা কার্বন এখানে হাইড্রোজেন দিয়ে ডবল বন্ড তৈরি করবে, আর OH এর সঙ্গে H বিক্রিয়া করবে, H2 উৎপন্ন করবে। তাহলে প্রোডাক্টটা হবে CH3CH2, এখানে CH ডবল বন্ড CH2, অর্থাৎ এটার নাম হচ্ছে বিউট 1 একটাই প্রোডাক্ট এখানে উৎপন্ন হবার সম্ভাবনা, একটি মাত্র অ্যালকিন শ্রেণীর যৌগ এখানে উৎপন্ন হবে। এবং তার সঙ্গে এখানে Cl যেহেতু বেরিয়ে যাচ্ছে, তাহলে K প্লাস আছে, K প্লাসের সঙ্গে Cl মাইনাস লেগে যে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর এখানে H2O উৎপন্ন হবে, OH এবং H যুক্ত হয়। এরপর দ্বিতীয় সম্ভাবনা যেটা কথা বললাম, যদি লিভিং গ্রুপ অ্যালকিল হ্যালাইডের হ্যালোজেন যে পরমাণু থাকবে তা যদি প্রান্তীয় কার্বনে যুক্ত না হয়, 1 নম্বর পয়েন্ট এটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি সেখানে আলফা কার্বন যেটা আছে, অর্থাৎ এখানে যেটার সঙ্গে HX বন্ডটা যেখানে আছে সেটা আলফা কার্বন, এই স্টার চিহ্নিত, এই যে আলফা কার্বনে যদি CX বন্ডের সি পরমাণুর সঙ্গে আলাদা আলাদা মানে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা অ্যালকিল গ্রুপ মানে তোমরা আর গ্রুপ জানো, অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, সেক্ষেত্রে প্রোডাক্ট কিন্তু অন্য ধরনের পাওয়া যাবে। এবং সেখানে কোন প্রোডাক্টটা মুখ্য হবে, এখানে যেমন এক ধরনের প্রান্তীয় কার্বনে যদি
হ্যালোজেন যুক্ত থাকে তাহলে একই ধরনের প্রোডাক্ট আসছে। কিন্তু এই এই এক্ষেত্রে এরকম যদি হয়, অর্থাৎ লিভিং গ্রুপ যদি প্রান্তীয় কার্বনে না থাকে এবং যদি যে কার্বনের সঙ্গে হ্যালোজেন পরমাণু যুক্ত আছে সেই পরমাণুর সঙ্গে অর্থাৎ আলফা কার্বনের সঙ্গে যদি সেখানে ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, তাহলে দুটো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকে এবং সেখানে কোনটা মুখ্য হবে এবং কোনটা গৌণ হবে সেটাই এবারের আলোচ্য বিষয়। তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি। CH3 উদাহরণ, এখানে ধরো CH3 CH2 CH Br CH3। আমি যে পয়েন্টগুলো লিখেছিলাম ওই সম্পর্কিত সেখানে একটু ব্যাখ্যা করে বলি। দেখো যে এখানে যে Br অর্থাৎ ব্রোমিন যে হ্যালোজেনটি যুক্ত আছে সেটা কিন্তু প্রান্তীয় কার্বনে নেই। প্রান্তীয় কার্বন হচ্ছে এখানে এইটা আর এইটা, মানে ডান দিকেরটা বাম দিকেরটা। সবচেয়ে ডান দিকে যেটা সেটা প্রান্তীয় কার্বন বলে, আর বাম দিকে যেটা চেনের সেটাকে বলে প্রান্তীয় কার্বন। কিন্তু এখানে প্রান্তীয় কার্বনে কোনো ব্রোমিন বা ক্লোরিন বা আয়োডিন পরমাণু নেই, সেটা মাঝে আছে, অর্থাৎ 1 2 এদিক থেকে 1 2 3 আছে, ভেতরের কার্বনে আছে এবং এটাকে আলফা কার্বনও বলে। এবং দেখো যে এখানে যেটা আলফা কার্বন আছে অর্থাৎ যার সঙ্গে CX বন্ডটা আছে অর্থাৎ CBr বন্ডটা আছে, তার সঙ্গে দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত আছে। এখানে হচ্ছে ইথাইল, এটা হচ্ছে মিথাইল। তাহলে দু ধরনের ক্রাইটেরিয়া থাকতে হবে। এক হচ্ছে যে হ্যালোজেন পরমাণুটা থাকবে সে প্রান্তীয় কার্বনে থাকবে না, এবং যার সঙ্গে যে কার্বনের সঙ্গে কার্বন শৃঙ্খলের যে কার্বনের সঙ্গে হ্যালোজেন পরমাণু থাকবে তার সঙ্গে ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ যুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে প্রোডাক্ট দুটো পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে। কেন থাকে সেটা ব্যাখ্যা করে আমি তোমাদের বলছি। ধরো এখানে CH3 CH2 CH Br CH3, তবে 4টে করে সব যোজ্যতা পূরণ আছে। এবারে এখানে যদি অ্যালকোহলীয় KOH দেওয়া যায়, অ্যালকোহলীয় KOH যদি দেওয়া যায়, একই বিকারক অ্যালকোহলীয় KOH যদি তাপ দাও তাহলে দুটো প্রোডাক্ট পাওয়া যায়। সেই দুটো প্রোডাক্ট কি কি হবে এবং কেন হবে না? প্রথমে আমরা KOH জানি, যেটা আয়নিত হয়ে যাবে, K প্লাস প্লাস OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। এবং এখানে যদি আমি দুটো এই যৌগটাকে দুভাবে লিখি, এই একটা আর এখানে একটা, ধরো এখানে লিখলাম CH3 CH, এখানে একটা H লিখলাম, যেটা CH বা H নিচের দিকে লিখলাম, এটা হচ্ছে Br, আর এখানে হচ্ছে CH3, এভাবে লিখলাম। আর এখানে এটা লিখলাম, এটা আরেকভাবে লিখলাম CH3, এটাকে যেমন CH2 আছে লিখলাম, এটা C, এটা Br, আর এটা CH2, এখানে লিখলাম H। লিখতে পারি আমি, কারণ এখানে CH2 ছিল, একটা H কে আমি নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি, আর এখানে CH3 ছিল, এখানে একটা H কে নিচের দিকে ঝুলিয়ে রেখেছি। তাহলে এখন একইভাবে এটা E2 মেকানিজমের মধ্য দিয়ে ঘটবে, দুটো বিক্রিয়া E2 মেকানিজমের মধ্য দিয়ে ঘটবে। ঘটলে কি হবে, এখানে ব্রোমিন হচ্ছে লিভিং গ্রুপ বেরোবে, তাহলে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, তার অ্যাডজাসেন্ট হচ্ছে বিটা দুটো আছে, এই একটা বিটা, শুধু তো অ্যাডজাসেন্ট বলেছি মানে পাশাপাশি যে কার্বন থাকবে, অর্থাৎ এখানে দুটো বিটা কার্বন, এই একটা বিটা কার্বন, এই একটা বিটা কার্বন। তাহলে বিটা হাইড্রোজেনের সংখ্যা এই বিটা কার্বনের দুটো, এখানে 3টে। তাহলে এখান থেকেও এই এইচও ভেঙে গিয়ে এখানে ডবল বন্ড তৈরি করতে পারে, আবার এই এইচও ভেঙে গিয়ে প্রান্তীয় যে এইচ আছে সেই এইচও ভেঙে গিয়ে এখানে ডবল বন্ড তৈরি করতে পারে। তাহলে যদি প্রথমটা আমরা আলোচনা করছি, ব্রোমিন যদি এভাবে বেরিয়ে যায় আর এই বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে এখানে ডবল বন্ড তৈরি করতে হয়, এটা প্লাস ক্যারেক্টার পাচ্ছে, সাইমালটেনিয়াসলি এখানে OH মাইনাস আছে, OH মাইনাসের সঙ্গে এইচ যুক্ত হয়ে H2 উৎপন্ন করবে। তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টটা পাওয়া যাবে কি না, CH3 CH ডবল বন্ড CH প্লাস এখানে হবে K প্লাস আমার ছিল আগের থেকে, Br মাইনাস বেরিয়েছে, প্লাস H2O, কারণ এই দুটো মিলে জল উৎপন্ন করেছে। তাহলে এর নাম হচ্ছে বিউট 2 ইন, 1 2 3 4 বিউট 2 ইন, মানে 2 নম্বরে ডবল বন্ড আছে। যদি এইরকম ভাবে বিক্রিয়াটা হতো, দ্বিতীয় সম্ভাবনাটা, অর্থাৎ ব্রোমিন বেরিয়ে যেত, এটাও আলফা, এটাও বিটা কার্বন, এটা আলফা, এটা বিটা কার্বন। এই বিটা কার্বন থেকে যখন হাইড্রোজেনকে এখানে ডবল বন্ড তৈরি করছে, OH মাইনাস
এর সঙ্গে যুক্ত হয়ে জল উৎপন্ন করছে, তাহলে প্রোডাক্টটা কি হবে CH3CH2, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেন CH, এখানে ডবল বন্ড CH2, তাহলে এখানে হচ্ছে বিউট 1 ইন, আর এখানে হচ্ছে K প্লাস Br মাইনাস একই রকম প্রোডাক্ট প্লাস H2O। এই হচ্ছে যে আমাদের দুটো যৌগ উৎপন্ন হতে পারে, একটা হচ্ছে দুটো অ্যালকিন উৎপন্ন হতে পারে, দুটো দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন উৎপন্ন হতে পারে। তো এক্ষেত্রে কোন অ্যালকিনটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে আমরা দেখব বা আমরা পাবো, সে সম্পর্কে যে নিয়ম আছে সেটাকে বলা হয় সেট-জ্যাপ নিয়ম। অর্থাৎ মেজর প্রোডাক্ট বা মুখ্য প্রোডাক্ট কোনটা হবে, এই দুটোর মধ্যে বিউট 2 ইন হবে না বিউট 1 ইন হবে, বিউট 2 ইন হবে না বিউট 1 ইন হবে, সে সম্পর্কিত যে নিয়ম সেটাকে বলা হয় সেট-জ্যাপ, SAYT-ZEFF, সেট-জ্যাপ এলিমিনেশন, বা এটাকে বলা হয় সেট-জ্যাপ অপনয়ন, সেট-জ্যাপ অপনয়ন, এই নিয়মটাকে বলা হচ্ছে। অধিক প্রতিস্থাপিত অ্যালকিন, অধিক প্রতিস্থাপিত অ্যালকিন যেটা আছে, অ্যালকিনটি হবে মুখ্য মানে মেজর বিক্রিয়াজাত পদার্থ, এটা হবে মেজর প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থকে বলা হয় প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট। আর তাছাড়া যদি আরো সোজা করে বলা যায় যে অ্যালকিনে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে সিসি বন্ধনে যুক্ত সি পরমাণু দুটির সাথে বেশি সংখ্যক অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, অ্যালকিল মূলক যুক্ত থাকবে, সেটাই হবে মেজর প্রোডাক্ট। তাহলে আমরা দুটো পেয়েছি, একটা হচ্ছে CH3 ডবল বন্ড CH3, এটা একটা প্রোডাক্ট পেয়েছি, আর একটা পেয়েছি CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ বিউট 2 ইন আর হচ্ছে বিউট 1 ইন, দুটো প্রোডাক্ট আমরা পেয়েছি। তোমরা দেখেছো এর আগে যে আমরা দুটো প্রোডাক্ট পেলাম, একটা হচ্ছে বিউট 2 ইন আর বিউট 1 ইন। তার এক্ষেত্রে দেখো যে ডবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বন, স্টার চিহ্নিত কার্বনগুলো হচ্ছে ডবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বন। তাহলে এখানে দেখো অ্যালকিল গ্রুপ এখানে একটা যুক্ত আছে, এর সাথে মিথাইল, এর সাথে একটা, তাহলে দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত আছে। আর এখানে এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত নেই, কিন্তু এই কার্বনটার সাথে একটা ইথাইল গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ একটি অ্যালকিল গ্রুপ যুক্ত আছে। তার মানে মেজর প্রোডাক্ট হবে এটা হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ এটা হবে। আর এটা হবে গৌণ প্রোডাক্ট বা মাইনর প্রোডাক্ট। তাহলে এখানে হচ্ছে এটা মুখ্য বিউট 2 ইনটা হচ্ছে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, এটা হয় 81% আর এটা হয় 19 মানে হচ্ছে 19% হয়। এই হচ্ছে যে তোমার সেট-জ্যাপ নিয়ম। এবারে যেটা আসছি প্রসঙ্গত, এখানে দুটো তোমাদের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এই প্রসঙ্গে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত যৌগগুলোর ডিহাইড্রোহ্যালোজিনেশন এর ক্রমটি লিখো। অর্থাৎ ঊর্ধ্বক্রম অধক্রম দুটো যে কোনো একটা লিখলেই হবে, ক্রমটি লিখো। যৌগগুলো কি কি? যৌগগুলো হচ্ছে একটা হচ্ছে CH3CH2Cl, একটা হচ্ছে CH3
CH Cl CH3, আর একটা হচ্ছে CH3 হোল 3 CCl। এই হচ্ছে তিনটে যৌগ দেওয়া আছে, তিনটে যৌগ দেওয়া আছে, একটা হচ্ছে CH3CH2Cl, একটা হচ্ছে CH3ClCH3, আর একটা হচ্ছে CH3 হোল 3 CCl। তোমরা কি করব, এই যৌগ তিনটাকে এরকম করে নাম দিলাম, 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। এখন দেখব যে এদের আলফা হাইড্রোজেনের সংখ্যা কত আছে। যেমন ধরো 1 নম্বরটা যদি আমি লিখি, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে HCl, তাহলে এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা হাইড্রোজেনের সংখ্যা দেখব, সরি আলফা নয়, এটা বিটা হাইড্রোজেনের সংখ্যা আমরা দেখব। তাহলে এখানে আলফা কার্বনের সঙ্গে যুক্ত যে কার্বন সেটা হচ্ছে বিটা কার্বন, বিটা কার্বনের সঙ্গে যুক্ত বিটা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এখানে হচ্ছে 1 2 3, এখানে সংখ্যা হচ্ছে তিনটি। এই যৌগটাকে যদি লিখি তাহলে হচ্ছে এখানে CH, এখানে H লিখলাম, এখানে CHCl, এখানে CH, এটা হচ্ছে আলফা কার্বন, এদিকে হচ্ছে এটাও বিটা, কারণ দুটোই সরাসরি যুক্ত। এটা যে আলফা হয় এর সঙ্গে সরাসরি যুক্ত কার্বন, আর এটা হচ্ছে বিটা, আর ডান দিকে যেটা আছে সেটাও হচ্ছে যে বিটা কার্বন। তাহলে মোট কার্বনের দুটো কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণু হচ্ছে 1 2 3 4 5 6টা। তাহলে এখানে বিটা হাইড্রোজেন হচ্ছে নাম্বার অফ বিটা কার্বন হচ্ছে 6। আবার যদি এখানে লিখি 3 নম্বরটাকে যদি লিখি তাহলে দেখব এখানে হচ্ছে এখানে Cl, এখানে CH3 এভাবে লিখতে পারি, এখানে CH, এখানে H। আবার যদি এখানে লিখি তাহলে এটা H হাইড্রোজেন, এটা হচ্ছে CCl। তাহলে এটা হচ্ছে আলফা, এর সঙ্গে এখানে 3টা বিটা আছে, আলফার সঙ্গে সরাসরি যুক্ত কার্বন আছে 3টে, এবং 3টার প্রতিটাতে এটা 1 2 3 4 5 6 7 8 9টা, অর্থাৎ বিটা হাইড্রোজেন আছে 9টা, 9। এখানে মনে রাখতে হবে যে যার যত বেশি বিটা তোমার হাইড্রোজেন থাকবে যে যৌগে, এক্ষেত্রে হ্যালোজেনগুলোর, তার ডিহাইড্রো হ্যালোজিনেশনের রিঅ্যাকশনটা তত সক্রিয়তাটা বেশি হবে। অর্থাৎ এখানে সক্রিয়তার কম বা ডিহাইড্রো হ্যালোজিনেশনের বিক্রিয়ার ক্রম, সক্রিয়তার ক্রমটা কি হবে না, এখানে 3 > 2 > 1 হবে। এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে বা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকতে পারে যে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইড তাদের মধ্যে কোনটার ডিহাইড্রো হ্যালোজিনেশন বিক্রিয়া দ্রুত ঘটবে এবং কেন ঘটবে, তো সেখানে এই আলফা হাইড্রোজেন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। 2 নম্বরের প্রশ্ন এই প্রসঙ্গেই আলোচনা করব, সেটা হচ্ছে যে 2 নম্বর বলা হলো যে 3টে যৌগ দিয়ে দেওয়া হচ্ছে, যে যেমন ধরো 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে একই তোমার সেক্ষেত্রে লিভিং, সেখানে অ্যালকিল গ্রুপটা একই ধরনের থাকবে কিন্তু লিভিং গ্রুপটা আলাদা আলাদা থাকবে। যেমন ধরো CH3CH2I, CH3CH2Cl এবং CH3CH2Br, অর্থাৎ এখানে হচ্ছে ইথাইল আয়োডাইড, এটা ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড। এই 3টে যৌগ আমরা যদি এভাবে লিখি 1 2 এবং 3 নম্বরে, তাহলে দেবো যে এদের যে ডিহাইড্রো হ্যালোজিনেশন বিক্রিয়া তার ক্রমটা, সক্রিয়তার ক্রমটা কীরকম হবে। এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রেই ইথাইল হচ্ছে প্রত্যেকের অ্যালকিল গ্রুপ, অর্থাৎ অ্যালকিল গ্রুপটা একই, এখানে হচ্ছে অ্যালকিল গ্রুপ 1। নম্বর পয়েন্টে লিখতে পারি অ্যালকিল গ্রুপটি হচ্ছে একই, অ্যালকিল গ্রুপটি হলো ইথাইল CH2CH3, প্রত্যেক ক্ষেত্রেই একই, অ্যালকিল গ্রুপটি একই প্রতি ক্ষেত্রে। এবং এখানে প্রথম ক্ষেত্রে এর লিভিং গ্রুপ হচ্ছে I, দ্বিতীয় ক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে Cl, এবং তৃতীয় নম্বর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে Br। এগুলো হচ্ছে লিভিং গ্রুপ,
এগুলো হচ্ছে লিভিং গ্রুপ। এখন আমরা পড়েছি যে হ্যালোজেনের যে গ্রুপটা আছে 7b, বা তোমরা 17 নম্বর গ্রুপে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর যত উপর থেকে নিচে যাব তত পর্যায় সারণীর শ্রেণী বরাবর যত নিচে যাব তত আকার বাড়ে, অর্থাৎ আয়োডিনের আকারটা ব্রোমিনের চেয়ে বেশি, আবার ব্রোমিনের আকারটা ক্লোরিনের চেয়ে বেশি। এখানে যেহেতু তিনটে নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে যার যত আকার বেশি হবে তার লিভিং গ্রুপের বেরিয়ে যাওয়ার প্রবণতা তত বাড়বে। অর্থাৎ এখানে যে ক্রমটা হবে আয়োডাইডের ইথাইল আয়োডাইডের সবচেয়ে বেশি হবে, তারপরে ব্রোমাইড, তারপরে হবে ব্রোমাইড, তারপরে হবে ক্লোরাইড। অর্থাৎ ক্রমটি হবে, সঠিক ক্রমটি হলো, যদি আমরা এভাবে লিখি, গ্রেটার দেন দিয়ে লিখি, তাহলে 1 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2, বা যদি আমরা লেস দেন করে লিখি তাহলে সবচেয়ে কম হবে 2, তারপরে হচ্ছে 3, তারপর হচ্ছে 1। অর্থাৎ 1 এর 2 মানে ক্লোরাইডের সব কম কার থেকে ক্রম ব্রোমাইডের চেয়ে, আবার ব্রোমাইডের কম কার থেকে আয়োডাইডের চেয়ে। এই হচ্ছে যে এই প্রসঙ্গে যে দুটো বিক্রিয়া এলো, সেই যে দুটো প্রশ্ন এলো সংশ্লিষ্ট, সেই দুটো প্রশ্ন সম্পর্কে তোমাদের আমি আলোচনা করে দিলাম। হফম্যান অপনয়ন HOFMANN, হফম্যান এলিমিনেশন, হফম্যান অপনয়ন, অবনমন কিন্তু নয়, অবনমন হলে হতো ডিগ্রেডেশন, এখানে হচ্ছে হফম্যান অপনয়ন। তো কোন ক্ষেত্রে এটা ঘটবে? এটা অপনয়ন, এটাও ডিহাইড্রো হ্যালোজিনেশন, কিন্তু এখানে হ্যালোজেনটা কিন্তু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হবে না, একমাত্র ফ্লোরিন হবে। কারণ ফ্লোরিন হচ্ছে নিকৃষ্ট লিভিং গ্রুপ। কেন নিকৃষ্ট লিভিং গ্রুপ? আয়োডিনের আকারটা বেশি ব্রোমিনের থেকে, তার থেকে ক্লোরিন, তার থেকে ফ্লোরিন, অর্থাৎ ফ্লোরিন হচ্ছে সবচেয়ে আকারে ছোট, তার মানে এটা হচ্ছে নিকৃষ্ট লিভিং গ্রুপ। নিকৃষ্ট লিভিং গ্রুপ তাহলে এর বৈশিষ্ট্য কি হবে? এখানে কোন হ্যালোজেনের ক্ষেত্রে, হ্যালাইডগুলোর ক্ষেত্রে, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এই ধরনের বিক্রিয়া ঘটবে না? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর 1, লিভিং গ্রুপটি হবে দুর্বল প্রকৃতির, অ্যাজ ফর এক্সাম্পল ইজি ফ্লোরাইড, ফ্লোরিন, অ্যাজ ফর এক্সাম্পল, আরও হতে পারে অন্য। 2 নম্বর, এখানে যে বিটা হাইড্রোজেন থাকবে তার মধ্যে যেটি অধিকতর আম্লিক হবে, বিটা হাইড্রোজেন একাধিক থাকতে পারে, আমি দেখিয়েছি ডান দিকে বাঁ দিকে করে, বিটা হাইড্রোজেন এর মধ্যে যেটি অধিক আম্লিক হবে সেটি H+ আয়ন রূপে অপসারিত হয়ে যাবে। অর্থাৎ এখানে OH এর সঙ্গে যুক্ত হবে না, এটা কিন্তু অপসারিত হবে H+ হিসাবে। এখানে হচ্ছে বিটা হাইড্রোজেন পরমাণুগুলির মধ্যে একটি H+ ব্র্যাকেটে যা অধিকতর আম্লিক সেটি বিটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটি হাইড্রোজেন H পরমাণু হবে, এখানে H পরমাণু যেটি অধিকতর আম্লিক সেটি H+ আয়ন রূপে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি হবে? সে একটা বন্ডকে ব্রেক করে বেরিয়ে যাচ্ছে, তার মানে ইলেকট্রন প্রদান করে যাচ্ছে, তার ফলে কি হবে? কার্বো অ্যানায়ন তৈরি হবে। আমি ব্যাখ্যা করার সময় ভালো করে বুঝিয়ে দেবো। তার ফলে যে কার্বো অ্যানায়ন তোমরা পড়েছো, নেগেটিভ তড়িৎগ্রস্ত যেটা কার্বন থাকবে, কার্বো অ্যানায়ন উৎপন্ন হয়। এর ফলে যে কার্বো অ্যানায়নটি উৎপন্ন হয় তা ট্রানজিশন স্টেট TS, ট্রানজিশন স্টেট ব্র্যাকেটে TS লিখলাম, ট্রানজিশন স্টেট গঠন করে স্থিতিশীলতা অর্জন করে। 4 নম্বরে হচ্ছে
যে এক্ষেত্রে যে মুখ্য বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হবে, যেটা আমি দেখলাম যে সেটজ্যাপ নিয়মের ক্ষেত্রে যেটা হলো দুটো উৎপন্ন হলো, তার মধ্যে যেটা অধিক প্রতিস্থাপিত অর্থাৎ সিসি যে ডবল বন্ড আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনে যুক্ত দুটি কার্বন পরমাণুর সঙ্গে যেখানে অধিক সংখ্যক অ্যালকিল গ্রুপ যুক্ত থাকছে সেটা হচ্ছে মুখ্য প্রোডাক্ট। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কম প্রতিস্থাপিত অ্যালকিনটি হবে মুখ্য বিক্রিয়াত পদার্থ। এই হচ্ছে যে এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে, বলে হফম্যান এলিমিনেশন হবে, এবং সেখানে হচ্ছে যে কম প্রতিস্থাপিত যেটা অ্যালকিন সেটাই হবে মুখ্য বিক্রিয়াত পদার্থ। একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখো এখানে CH3 ইজি উদাহরণ CH3 CH2 CHF, তারপর হচ্ছে CH3, এই যৌগটার নাম হচ্ছে 1,2 ফ্লুরো বা ফ্লুরো যাই বলো, বিউটেট, 2 ফ্লুরো বিউটেট। এর সঙ্গে যদি তুমি এখানে KOH অবশ্যই দেওয়া যাবে না, এখানে হচ্ছে CH3ONA এবং CH3OH দাও, মিথাইল অ্যালকোহল এবং সোডিয়াম মিথক্সাইড যদি দাও, তাহলে উৎপন্ন হবে CH3 CH2 CH ডবল বন্ড CH2 অর্থাৎ বিউট 1 ইন হচ্ছে এখানে মুখ্য বিক্রিয়াত পদার্থ হবে। কেন হবে না, আমি প্রথমে ক্রাইটেরিয়াগুলো সব বলে যাচ্ছি। এখানে লিভিং গ্রুপ হচ্ছে প্রথমত হচ্ছে এখানে CH3 CH, এখানে H লিখলাম, এটা CH, এখানে F লিখলাম, এটা CH এভাবে লিখলাম। এখানে দেখো যে এটা হচ্ছে লিভিং গ্রুপ, এটাকে বলে হচ্ছে লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপ হচ্ছে এখানে দুর্বল, কারণ ফ্লুরাইড, প্রথম পয়েন্টটা তোমাদের ব্যাখ্যা করলাম যে এখানে প্রথম বলেছিলাম যে লিভিং গ্রুপটা হবে দুর্বল প্রকৃতির। এরপর এই দুর্বল প্রকৃতির যে লিভিং গ্রুপ তার সেই যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন, আর এটার এই ডান পাশে বাঁ পাশে আছে বিটা কার্বন। এই বিটা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত আছে, এখানে দুটো আছে, একটা দুটো, আর এখানে আছে তিনটে। এদের মধ্যে যেটা অধিক আম্লিক হবে সেটাই হচ্ছে যে প্রথমে প্লাস আয়ন হিসাবে H প্লাস আয়ন হিসাবে বেরিয়ে যাবে। তাহলে দেখি এই দুটোর মধ্যে কে বেশি আম্লিক। এখানে একটা CH3 গ্রুপ যুক্ত আছে, এখানে একটা CH3 গ্রুপ যুক্ত আছে, এখানে F আছে। তোমরা প্লাস ইন্ডাকটিভ এফেক্ট এবং মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট গ্রুপ সম্পর্কে 11-এ পড়েছো। কিছু গ্রুপ আছে যারা ইলেকট্রন পুশ করে মানে ঠেলে, আর কিছু আছে ইলেকট্রন ড্র করে মানে টানে। ঠেলা গ্রুপ এবং টানা গ্রুপ, যেগুলো ঠেলে ইলেকট্রন পুশ করে সেগুলোকে বলা হচ্ছে প্লাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ, আর যারা বন্ডিং ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানে সেগুলো হচ্ছে মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ। তাহলে এখানে যে লিভিং গ্রুপটা যুক্ত আছে ফ্লুরিন, সে হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন, অর্থাৎ কার্বন পরমাণুর সঙ্গে বেশি ইলেকট্রোনেগেটিভ তড়িৎ, তার ফলে ইলেকট্রনগুলোকে এদিকে টানবে, অর্থাৎ প্লাস ইন্ডাকটিভ এফেক্ট মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ। তার ফলে কি হবে, এখানে একটা টান পড়বে, স্বাভাবিকভাবেই এইদিকেও একটা টান পড়বে, যে ইলেকট্রনকে টানছে ফ্লুরিন গ্রুপ। তার ফলে কি হবে, এই হাইড্রোজেনের প্লাস হিসাবে বেরিয়ে যাওয়ার প্রবণতা, অর্থাৎ এদের আম্লিক চরিত্র বাড়বে। যদি এখানে হাইড্রোজেন থাকতো তার থেকে এদের আম্লিক চরিত্র বেশি হবে, অর্থাৎ এখানে তিনটে আর এখানে দুটো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, বাম দিকের যে বিটা কার্বনটা আছে, এটা বিটা কার্বন আর এটা হচ্ছে বিটা কার্বন, এখানে যে বিটা কার্বনটা আছে, এই বিটা কার্বনের সঙ্গে যে দুটো হাইড্রোজেন যুক্ত আছে তার সঙ্গে এই বিটা কার্বনের সঙ্গে আবার একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, যে ইলেকট্রন পুশ করে মানে ঠেলে, অর্থাৎ প্লাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ। এটা হচ্ছে প্লাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ, এটা প্লাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ। তারপর এই কার্বনে এই হাইড্রোজেনের উপরে যতটা টান পড়েছিল ফ্লুরিনের জন্য, এই মিথাইল কিন্তু সেই টানটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে, অর্থাৎ এখানে ইলেকট্রন ডেনসিটি যেভাবে, ইলেকট্রনের ঘনত্ব যেভাবে কমাচ্ছিল ফ্লুরিন, সেই ইলেকট্রনের ঘনত্ব যতটা কমার কথা ছিল, মিথাইল গ্রুপটা ইলেকট্রনকে ঠেলে দিয়ে, অর্থাৎ প্লাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ হওয়ার জন্য তার যে ইলেকট্রনের ঘাটতিটা হচ্ছিল, সেই ইলেকট্রন ঘাটতিটা অনেকটা মেকআপ করবে। আমরা জানি ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি যদি হয় সেটা অ্যাসিডিটি বেশি হয়, অম্লত্ব বেশি হয়, আর ইলেকট্রনের ঘাটতি যদি বেশি থাকে,
ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি, ইলেকট্রনের প্রাপ্তি যদি বেশি থাকে, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব যদি বেশি থাকে, তার ক্ষারীয় চরিত্র বেশি হয় বা আম্লিক চরিত্র কম হয়, এখানে এখানে হচ্ছে যে হাইড্রোজেনটার যে ঘাটতিটা হচ্ছিল ইলেকট্রনের, সেটা মেকআপ করে দিচ্ছে অনেকটাই, সেটা হচ্ছে প্লাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত মিথাইল গ্রুপ। কিন্তু যদি আমি ডান দিকের বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন যদি দেখি, তাহলে দেখবো যে এই হাইড্রোজেনগুলোর কিন্তু ওই ফ্লুরিন যা টানছে এখানে কিন্তু এদিকে কোনো মিথাইল গ্রুপ যুক্ত নেই, আর ডান দিকে কোনো মিথাইল গ্রুপ যুক্ত নেই। তার ফলে ইলেকট্রন পুশ করা বা ইলেকট্রন ঠেলা গ্রুপ নেই বা প্লাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ নেই। তার মানে এই দুটা হাইড্রোজেন হবে বেশি আম্লিক কাদের চেয়ে, না এই দুটো মানে বাম দিকের দুটো বিটা হাইড্রোজেনের চেয়ে বেশি আম্লিক হবে। তারপরে কি হবে, এখানে যে CH3 Na ছিল, ও Na এটা তো আয়নিত হয়ে আছে Na প্লাস আর CH3O মাইনাস। তার ফলে এখানে এই হাইড্রোজেনটা কি হবে, এখানে প্রথম আমরা বলেছি, তাহলে প্রথম হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া বলেছিলাম যে লিভিং গ্রুপটা হবে দুর্বল, সেখানে ফ্লুরিন লিভিং গ্রুপ হয়েছে। এরপর হচ্ছে যে বিটা হাইড্রোজেনটা বেশি আম্লিক হবে, যে বিটা হাইড্রোজেন বেশি আম্লিক হবে বলা হয়েছে, সেই বিটা হাইড্রোজেনটা, অর্থাৎ এখানে যে বিটা হাইড্রোজেন তিনটে আছে, এই তিনটে বিটা হাইড্রোজেন এর মধ্যে যে কোনো একটা, সেটা হচ্ছে যে এখানে অ্যানায়ন কার্বো অ্যানায়ন সৃষ্টি করে বেরিয়ে যাবে। তার মানে এখানে যদি এইট বেরিয়ে যায়, এখানে নেগেটিভ চার্জ হবে এই কার্বনের উপরে, আর OCH3 মাইনাস এর সাথে এটা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এইটা এর সাথে যুক্ত হয়ে যাবে। তার মানে এখানে একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে, বলেছি আগে যে ট্রানজিশন স্টেট তৈরি হবে, সেটা হচ্ছে CH2, এখানে হচ্ছে CH, এখানে হচ্ছে F, এখানে হচ্ছে CH2 মাইনাস। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, অর্থাৎ ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে স্থিতিশীলতা অর্জন করবে, আর এটা হচ্ছে CH3OH উৎপন্ন করবে। তাহলে আগের যে এলিমিনেশন হফম্যান এলিমিনেশনের আগে যেটা দেখলাম, অর্থাৎ সেটচ্যাপ রুলে যেটা দেখলাম ডিহাইড্রোহ্যালোজিনেশন, সেক্ষেত্রে কি দেখলাম যে আগে লিভিং গ্রুপ বেরিয়েছিল E2 মেকানিজমের মধ্য দিয়ে, Cl বা Br বা I বেরিয়ে যাচ্ছিল, এবং বিটা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন এসে সেখানে ডবল বন্ড তৈরি করছিল বা অ্যালকিন উৎপন্ন করছিল। এখানে কি দেখলাম, এখানে প্রথমে কিন্তু লিভিং গ্রুপ বেরোচ্ছে না বা সাইমালটেনিয়াসলি একই সঙ্গে ঘটনাগুলো ঘটছে না। প্রথম কি হচ্ছে, যেটা বিটা হাইড্রোজেনের মধ্যে যেটা বেশি আম্লিক, সেটা হচ্ছে প্লাস হিসাবে বেরিয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে একটা কার্বো অ্যানায়ন তৈরি করছে, সেই কার্বো অ্যানায়নটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে স্থিতিশীলতা অর্জন করছে। এরপর কি হবে, এরপরে লিভিং গ্রুপ সে বেরোবে, মানে F মাইনাস বেরোবে, আর এখানে হচ্ছে ডবল বন্ড তৈরি হবে, অর্থাৎ এইটা উৎপন্ন হবে CH3 CH2 CH ডবল বন্ড CH2, এটা উৎপন্ন হবে। এবং এই F মাইনাস কি করবে, আগের যে Na প্লাস আছে, Na প্লাস যেটা আছে তার সঙ্গে যুক্ত হয়ে এখানে NaF গঠন করবে, এটা গঠন করবে। তাহলে এটা হবে বিউট 1E। অর্থাৎ এক্ষেত্রে দেখো, সে আগের সেটচ্যাপ কথাটা স্মরণ করো, যে এখানে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন নয়, এটা হচ্ছে কম প্রতিস্থাপিত অ্যালকিন, অর্থাৎ এর সঙ্গে এই যে এখানে যে দুটো কার্বন আছে, সেই দুটো কার্বনের সঙ্গে যে যুক্ত যে অ্যালকিল গ্রুপ, অর্থাৎ এখানে একটা ইথাইল গ্রুপ যুক্ত আছে, এখানে একটি মাত্র ইথাইল গ্রুপ যুক্ত আছে, এদিকে কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত নেই। এটাই হবে এখানে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, এটা হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। এই হচ্ছে যে এখানে যে হফম্যান এলিমিনেশন যে রিঅ্যাকশন সে সম্পর্কে বলা হয়। তাহলে প্রসঙ্গক্রমে এখানে যদি তোমাদের প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন, সেই প্রশ্নর উত্তর কি হবে, প্রসঙ্গক্রমে যে এখানে প্রোডাক্টগুলো হয়তো দিতে পারে, যে এখানে কি প্রোডাক্ট উৎপন্ন হবে। যেমন তোমাদের আমি দুটো কোশ্চেন দিচ্ছি। এক নম্বর হচ্ছে যে CH3 CH2 CH, এখানে Br CH3, অর্থাৎ 1 2 3 4 2 ব্রোমো বিউটেন, এর সঙ্গে দেওয়া হলো অ্যালকোহলীয় KOH তাপ, এখানে যে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ A, এবং এখানে 2 নম্বরে দেওয়া হচ্ছে CH3 CH2 CHF CH3, অর্থাৎ এখানে 2 ফ্লুরো বিউটেন
এখানে দেওয়া হলো CH3ONA CH3OH, এখানে মুখ্য বিক্রিয়াত পদার্থ বি। এ বলা হলো এ ও বি এই দুটি মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কি হতে পারে, কি কি হতে পারে, কি কি হতে পারে, জিজ্ঞাসা চিহ্ন। এই ধরনের প্রশ্ন দিতে পারে, তো তোমরা সহজেই এর উত্তর দিতে পারবে এই আলোচনা থেকে। যেমন প্রথম ক্ষেত্রে হচ্ছে কি যে অ্যালকোহলীয় KOH এখানে আয়নিত হয়ে যাবে K প্লাস প্লাস OH মাইনাস, এবং এখানে CH3 CH2, এখানে CH, এখানে Br, এখানে CH3, এখানে এই Br বেরিয়ে যাবে এবং এখানে এই OH মাইনাসের সঙ্গে এই যুক্ত হবে, অর্থাৎ E2 মেকানিজমের মধ্য দিয়ে হবে, সেটজেপ নিয়ম অনুযায়ী প্রোডাক্ট উৎপন্ন হবে এবং এখানে H-টাকে এখানে ডবল বন্ড তৈরি করবে, তারপরে কি উৎপন্ন হবে, এখানে CH3 CH ডবল বন্ড CH3, এটা হবে A, মানে মুখ্য বিক্রিয়াত পদার্থ প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে হফম্যান এলিমিনেশন অনুযায়ী হবে, কারণ দুর্বল লিভিং গ্রুপ আছে, তার মানে CH3 CHH, এখানে হচ্ছে CHF, তারপর হচ্ছে CHH এখানে আছে। তাহলে এক্ষেত্রে প্রথমে হচ্ছে CH3ONA, এটা আয়নিত হলো Na প্লাস প্লাস CH3 O মাইনাস, এখানে হচ্ছে এখানে অ্যানায়ন তৈরি করবে প্রথমে, তাহলে ট্রানজিশন স্টেট হবে, এটা H আছে, তাহলে CH3 CH2, এটা হচ্ছে CHF, এখানে হচ্ছে CH2 মাইনাস, ট্রানজিশন স্টেট হলো। আর এখানে এটা তো এই CH3O মাইনাস দিয়ে O মাইনাস এটাকে অ্যাটাক করবে H প্লাসকে দিয়ে CH2OH উৎপন্ন করবে। এবার এখানে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, এখানে ডবল বন্ড তৈরি হবে, তার মানে প্রোডাক্টটা হবে CH3 CH2 CH ডবল বন্ড CH2, অর্থাৎ 2 2 2 4, 2 3 4 এই প্রোডাক্ট। এটার নাম হবে, এটার নাম হচ্ছে বিউট-2ইন, আর এর নাম হবে বিউট-1ইন। এই হচ্ছে যে প্রশ্নের উত্তর। তার মানে এটা হচ্ছে একটা হলো সেটজেপ নিয়ম অনুযায়ী, আর একটা হচ্ছে হফম্যান নিয়ম অনুযায়ী, হফম্যান এলিমিনেশনের নিয়ম অনুযায়ী। এ হচ্ছে অল অ্যাবাউট তোমাদের ডিহাইড্রো হ্যালোজিনেশন হচ্ছে সম্পর্কে বললাম। তোমরা আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো, ভিডিও দেখবে, দেখে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং খাতা কলম নিয়ে বসবে, যখন ভিডিওটা অন করবে পড়বে, পজ করে করে দেখবে এবং খাতাতে নোট নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এবং বইয়ের সঙ্গে যেখানে এসব আলোচনা আছে সেগুলো পড়ে বুঝে নেবে, তাহলেই বুঝতে পারবে। নাহলে কিন্তু তোমরা শুধু শুনে যাও গান শোনার মতো বা অন্য কিছু শোনার মতো, তাহলে শুনে যদি রেখে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা এটাকে অ্যাসিমিলেট করতে পারবে না। এই জন্য বললাম তোমরা খাতা পেন নিয়ে বসে নোট ডাউন করবে। ঘরে থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে শেষ করছি।